2025 এবং 2026-এ অন্তর্বর্তী বাজেট হয়েছিল, ইন্টারিম বাজেট, যা বিগত সরকারের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি পেশ করেছিলেন। তারপরে রাজ্যে নির্বাচনে তৃণমূল কংগ্রেস ঝাঁপায় এবং নতুন সরকারের প্রথম বাজেট। আর বিগত দিনের বাজেট তা নিয়ে দু চার কথা বলার সত্যি সময় হয়েছে বলেই বলছি, কারণ তুল্যমূল্য বিচার এবং বিশ্লেষণটা খুবই গুরুত্বপূর্ণ বাজেটের ক্ষেত্রে। কেন বাজেটের উপর আলোচনা দরকার? এই কারণেই যে গোটা জীবনটা চলে এবং রাজ্য কিভাবে চলবে সেটা নির্ভর করে বাজেটের উপরে, এবং বাজেটে সেটা অ্যালোকেশন হয়, অর্থ বরাদ্দ হয়। এবং তার বাজেট অবশ্য শুভেন্দুবাবু ঠিকই বলেছেন মুখ্যমন্ত্রী হিসাবে যে 8 মাসের বাজেট এটা, কারণ যদি আজকের তারিখ থেকে ধরেন আবার নেক্সট ইয়ারে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যখন দেশের সাধারণ বাজেট হবে, তারপরে রাজ্যের আবার বাজেট তখন করতে হবে 2027 এবং 2028। তো তাই আমি আমার দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলার চেষ্টা করছি এবং কিছু রেফারেন্স এবং কিছু কথা যেগুলো বলার প্রয়োজন আছে তাই বলছি। 2025 এবং 2026 সালে যখন চন্দ্রিমা ভট্টাচার্য অর্থ দপ্তরের মন্ত্রী ছিলেন, তিনি যখন বাজেট পেশ করেছিলেন তখন 16,75,583.11 টাকার বাজেট তিনি পেশ করেছিলেন। নতুন সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি যেটা পেশ করেছেন বিধানসভার ঐতিহাসিক বিধানসভাতে, তার সেটার পরিমাণ হচ্ছে 17,91,837.33 টাকা। তাহলে ডিফারেন্সিয়েট অল্প বিস্তর আছে। এবং ফিসক্যাল ডেফিসিট কত, মানে ঘাটতি কত? 2025 এবং 2026-এ ছিল 58.70%। আর 2026 এবং 2027-এ যেটা বাজেট, রাজ্য বাজেট পেশ করেছে 8 মাসকে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর বক্তব্যকে সামনে রেখে, সেখানে হচ্ছে 60.70% ঘাটতি, অর্থাৎ ফিসক্যাল ডেফিসিট। এগুলো হচ্ছে অলংকার, এগুলো হচ্ছে সাবজেক্ট যেটা নিয়ে মানে বাজেটটার আলোচনা হওয়া উচিত। রাজ্যটা কিভাবে চলবে সেটা তো শুরুতেই বললাম যে বাজেটের উপর ডিপেন্ড করে, যেহেতু নির্বাচনের পরে সরকার নতুন করে তারা যখন এসছেন বিভিন্নভাবে অ্যালোকেশন, ডিপার্টমেন্টাল অর্থ বরাদ্দ, বেশ কিছু প্রকল্পের কথা ঘোষণা করেছেন। সেগুলো তো শুনছিলাম, সরাসরি সম্প্রচার হচ্ছিল, সেগুলো শুনছিলাম। তাই এই যে পূর্ণাঙ্গ বাজেট যেহেতু 8 মাসটাকে রেখে নিয়েই বলা হচ্ছে, তাই বেশ কিছু কথা, বেশ কিছু প্রকল্পের কথা সরকার বলেছেন। তাতে দু চারটে পয়েন্ট আমি বলি, তারপর আমি আমার মতো ব্যাখ্যা ও বিশ্লেষণ যদি করি তাদের হয়তো আপনাদের কাজে লাগলো, লাগতে পারে। কারণ প্রত্যেকের জীবনে হচ্ছে অর্থনীতিটা খুব গুরুত্বপূর্ণ, পয়সা খুব গুরুত্বপূর্ণ। রাজ্য কিভাবে চলবে, সভ্যতা কিভাবে এগোবে, মানুষ কিভাবে চলবে, রুজি রুটি, এই সমস্তগুলো কিন্তু নির্ভর করে পয়সার উপর, অর্থাৎ বা টাকার উপর নির্ভর করে। এই সরকার যেটা বাজেটে রেখেছেন যে বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা মাসিক 500 টাকা করে বাড়ানো হচ্ছে, এবং 20% ডিএ বৃদ্ধি। আর আগস্ট মাস থেকে সিভিক ভলেন্টিয়ারদের মাইনে 2000 টাকা করে বৃদ্ধি। আর নতুন পুলিশ জেলা কাঁথি, যে এখানে শুভেন্দুবাবুর বাড়ি, যেটা কাঁথি, নতুন পুলিশ জেলা হচ্ছে। আর সব জেলায় মেয়েদের জন্য পিপিপি মডেলের হোস্টেল খোলা হবে। আর প্রতি কৃষক পরিবারকে 2000 টাকা আর্থিক সাহায্য, প্রত্যেকটি কৃষক। সব জেলায় আইটি, নিট, ক্যাট, সিভিল সার্ভিস এবং ফ্রি কোচিং সেন্টার করা হবে, যেটা আজকের বাজেটের রিফ্লেকশনে ছিল। এবং তারপরে ছিল যে নন্দীগ্রাম ও হলদিয়ার মাঝে ব্রিজ তৈরির জন্য 100 কোটি টাকা বরাদ্দ, এবং যাদবপুর ইউনিভার্সিটিকে ইনস্টিটিউট অফ এক্সেলেন্স করার জন্য রাজ্য সরকার তাদের ভাগের 250 কোটি টাকা দেবে আগামী 5 বছরে, মানে ধাপে ধাপে দেবেন। 4টি নতুন জেলা, একটি কলকাতা, একটি বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর, আরামবাগ। আর ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1200 কোটি টাকার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তো এই বাজেটটা বিভিন্নভাবে বিভিন্ন ব্যাখ্যা করবেন। পলিটিক্যাল পার্টির ব্যাখ্যা আমি তো মত দিতে পারি না। যারা বিদ্রোহী সাংসদ, যারা বিদ্রোহী বিধায়ক, তারা বলেছেন যে ইতিবাচক বাজেট, এবং এ বাজেট খুব
দিশা রয়েছে, এটা তাদের দৃষ্টিভঙ্গি। এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারকে জিজ্ঞেস করছিলাম, তিনি বলছেন যে জনমুখী বাজেট, তার পারসেপশন। এখন এই বামফ্রন্ট তারা কিভাবে বলছেন, তৃণমূল কংগ্রেস কি বলছেন, প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি তাদের নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আমার যেটা রয়েছে সেটা যে ব্যাখ্যা বিশ্লেষণ, যে রাজ্যের পরিস্থিতি, অগ্রগতি, রাজ্য কিভাবে চলবে, দিশা কি হতে পারে, প্রকল্প দিয়ে তো সব কিছু হতে পারে না, প্ল্যানিং, কর্মসংস্থান, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো বাজেটের মধ্যে আছে দেখেছি, এবং বেশ কিছু ঘোষণাও হয়েছে। তাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে গড় আনুপাতিক যে আয় যেটা আছে, পার ক্যাপিটা ইনকাম যেটা বলা হয়, এটা অবশ্যই বৃদ্ধির দরকার আছে। কারণ জীবনে বেঁচে থাকার জন্য অর্থটা খুব গুরুত্বপূর্ণ। কারণ জিনিসপত্রের দাম বেড়েছে, সবজি থেকে মশলা, মশলা থেকে ধান মানে চাল, আলু, তার সঙ্গে পেট্রোল, ডিজেল, গ্যাস, এবং সেটা যদি সামঞ্জস্য করে চলতে হয়, তাহলে মানুষের গড় আনুপাতিক আয় বৃদ্ধির ব্যাপারটা সরকারকে গুরুত্ব দিতে হবে, যেটা দরকার। না হলে কিন্তু পার ক্যাপিটা ইনকাম যদি না বাড়ে, তাহলে কিন্তু জিনিসপত্রের যখন আকাশ ছোঁয়া দাম হচ্ছে, তখন কিন্তু মুখ থুবড়ে পড়বে মধ্যবিত্ত, পিছলে বর্গ, নিম্ন মধ্যবিত্ত। আপার ক্লাসের খুব একটা ডিফারেন্সিয়েট হয় না অর্থনৈতিক ক্ষেত্রে, যাদের অনেকটা প্যারামিটার অর্থনৈতিকভাবে অনেকটা বড় বা অনেকটা বৃহৎ আকারে তারা থাকেন, লং ইকোনমিক জোনে তারা থাকেন। এবং সেক্ষেত্রে তাহলে গড় আনুপাতিক আয়ের বৃদ্ধির ক্ষেত্রে সরকারকে আরো দিশা এবং আরো অভিমুখ তৈরি করতে হবে। সেখানে ছাত্র ছাত্রী সমাজ এবং যে সবার সর্বস্তরে মানুষের ইনকামটা খুব গুরুত্বপূর্ণ। সেই ইনকামের রাস্তার ক্ষেত্রে দরকার অনেক কিছু, জিনিসপত্রের দামকে মধ্যবিত্ত জায়গায় রাখা, মানে বলছি না যে একদম জিরো করে দিন, সবজির দাম, আলুর দাম, টাস্ক ফোর্স গঠন করে সেটাকে কন্ট্রোল করা। এবং হচ্ছে বারবার যেটা প্রশ্ন উঠছে, পেট্রোলের যেভাবে দাম বাড়ছে, 113 পয়েন্ট সামথিং হয়েছে, ডিজেল হয়েছে, যেহেতু কৃষিকার্যের ক্ষেত্রে ব্যাপক এফেক্ট হচ্ছে, এবং কৃষিকার্যে যদি এফেক্ট হয় ডিজেলের ক্ষেত্রে, তাহলে স্বাভাবিকভাবে সবজির দাম বাড়বে, কারণ ডিজেলের দাম তো কমছে না। তো এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং যে কৃষক যে সাবমার্সিবল চালাবে, তার জন্য বিদ্যুৎ আছে, সেই বিদ্যুতের বিরাট বিল, সেখানে একটা বিরাট অংশের সাবসিডি দরকার আছে, নাহলে কৃষককে বাঁচানো যাবে না। কারণ কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। বামপন্থীদের স্লোগান ছিল ঠিকই, কিন্তু কৃষি আমাদের ছেড়ে জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে যা আমাদের রসদ যোগায়। একটা কৃষকের যেমন প্রান্তিক চাষি হোক, ভাগ চাষি হোক, তাদেরও যেমন পার ক্যাপিটা ইনকামের ওপর তাদেরকে ডিপেন্ড করতে হয়, তেমনি মধ্যবিত্ত কৃষককেও সেটা করতে হয়। এবং গ্যাসের দাম যেভাবে বাড়ছে হু হু করে, সেটার ক্ষেত্রেও দরকার। কারণ রাজ্যের যে সেচ যেটা আছে, সেটা যদি কোনোভাবে ঘাটতি করা হয়, মানে কাটল করা হয়, তাহলে মানুষ সেই নাগালের মধ্যে সেই পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি, তাহলে কিন্তু হচ্ছে এই যে পার ক্যাপিটা ইনকামের একটা ব্যালেন্স একটা জায়গায় এসে পৌঁছতে পারে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি, আমি সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে বলছি। আর পরিবহন ক্ষেত্রে এবং প্রাইভেট কারের ক্ষেত্রে অনেকটা গাড়ি ডিজেলে চলে, অনেকটা পেট্রোলে চলে, এবং স্বাভাবিকভাবে যদি গাড়ি ডিজেল বা পেট্রোলের দাম যদি একই জায়গায় থাকে, তাহলে সেক্ষেত্রে বেসরকারি পরিবহনের বা ভাড়া তাদেরকে কমাতে পারবেনও না, কারণ মালিকের চাপ আছে প্রাইভেট সেক্টরে। আর সরকারের যে সমস্ত পরিবহনগুলো আছে, সেখানেও হচ্ছে যেহেতু মেয়েদেরকে বাসে ফ্রি, অনেকটা সরকারকে ব্যয় বহন করতে হবে। তো এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে, সেখানে সেস তারা কমিয়েছেন। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই ব্যাপারে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের ক্ষেত্রে এবং কেন্দ্রের এবং যে সেসটা পান এবং রাজ্য যে সেসটা পান, সেই রাজ্যের যে সেসটা, সেটা যদি কে কাটল করে, তাহলে পার ক্যাপিটা ইনকামের সঙ্গে একটা ব্যালেন্স থাকতে পারে, বাজারের ক্ষেত্রে ব্যালেন্স থাকতে পারে, পরিবহনের ক্ষেত্রে একটা ব্যালেন্স থাকতে পারে। 2 নম্বর হচ্ছে শিল্পের বিকাশ দরকার। বিকাশটা এই কারণে দরকার যে শিল্প না হলে মেধা উত্তীর্ণ এবং টেকনিক্যাল সার্ভ যারা করেন বা টেকনিক্যাল ব্যবস্থার সঙ্গে ছেলেমেয়েরা, তাদের চাকরির সুযোগ হারাবে এবং চাকরি থেকে বঞ্চিত হবে। তাই শিল্পের বিকাশ খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। যদিও শিল্পমন্ত্রী বলেছেন তিনি শিল্পের উপর জোর দিতে চান, আমি পার্টিকুলার একটি প্রশ্নেই যাচ্ছি না, যে সিঙ্গুরে তিনি দাদাদের বলেছেন যে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন,
পার্টিকুলার একটা শিল্প দিয়ে পশ্চিমবঙ্গের এই বিরাট একটা বেকারত্বের যে জ্বালা রয়েছে এবং অসংগঠিত যে শ্রমিকের যে সংখ্যা, যা ভিন রাজ্যে যাদেরকে কাজ করতে যেতে হয় পেটের দায়ে, পরিবারের দায়িত্বে, তারা তাদের রাজ্যে যদি শিল্পের যদি বিকাশ বা জোয়ার যদি হয়, খুব স্বভাবতই তাদের আর ভিন রাজ্যে যেতে হবে না, যেটা এই রাজ্যের নতুন সরকারের স্লোগান। তাই মেধাভিত্তিক শ্রম এবং টেকনিক্যাল শ্রমটাকে যদি ধরে রাখতে হয় তাহলে বিকল্প অবশ্যই ভাবনা চিন্তা শিল্পের বিকাশ দরকার। ছোট বড় মাঝারি ইউনিট না হলে কিন্তু একটা বেকারত্বের ওভারলোডেড চাপ বাড়বে, সরকারের ওপর পড়বে। তখন সরকারকে হয়তো বিভিন্ন লোন বা বিভিন্ন ভাতা, যেগুলো ভাতা দিয়ে তো আপনার ব্যালেন্স ধরে রাখা যাবে না। তাই হচ্ছে রাজ্য সরকারের যে সমস্ত শিল্পগুলো আছে যেগুলো ধুঁকছে, আমি বলছি ডিপিএল বলতে পারি, ডিসিএল বলতে পারি, আমি কোকোভেন প্ল্যান বলতে পারি, এরকম অজস্র, এবং স্যান্ডেল সাইকেল কর্পোরেশন আছে, মঙ্গলপুর ইন্ডাস্ট্রিয়াল, চিত্তরঞ্জনের দিকে আছে। সারা রাজ্যে যে সমস্ত রাজ্য সরকারের যে সমস্ত সংস্থাগুলো আছে, পিএসইউগুলো আছে, মানে পাবলিক সেক্টর ইউনিট, সেগুলোর অবস্থা খুব খারাপ। সেগুলোকে যদি রিজুভিনেশন করতে হয় বা রিকনস্ট্রাকশন করতে হয়, বিরাট অর্থের দরকার আছে। কারণ সরকার সদ্য এসেছেন, বিগত সরকারের যে দেনা তাদের বইতে হচ্ছেন প্রায় 8.5 কোটি টাকার দেনা আছে। যদিও ফেডারেল স্ট্রাকচারে এই লোন কেন্দ্রকেও নিতে হয়, রাজ্যকেও নিতে হয়, কেউ ধার করে না, ইচ্ছা করে কেউ ধার করে না। কারণ রাজ্যকে চালাতে গেলে এই ঋণটা নিতে হয়, এটা নিয়ম, এবং সেটাকে বিভিন্ন সময় ধাপে ধাপে সেটা শোধ করার, ঋণ পরিশোধ করার একটা ব্যবস্থাও রয়েছে। তাই রাজ্য সরকার নিশ্চয়ই ধ্যান দেবেন যে সমস্ত শিল্পগুলো আপনাদের অধীনস্থ সংস্থা, সেগুলোর অবস্থা খারাপ, ধুঁকছে, যে কোনো সময় বন্ধ হতে পারে, বহু শ্রমিক তার কাজ হারা, কর্মহীন হতে পারে, এবং মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা তারাও এখানে অপশন পেতে পারেন। যদিও সরকারি চাকরির কথা বলছেন, যেহেতু এখন গ্লোবাল অ্যাটিটিউড বদলাচ্ছে, শুধু সরকারি চাকরির উপর নির্ভরশীল হলে হবে না, তার জন্য দরকার বিকল্প শিল্প, বেসরকারি ইন্ডাস্ট্রি, যেখানে সেটা হেভি ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা লো ইন্ডাস্ট্রি হতে পারে, অ্যাংজিলারি হতে পারে, মানে মাঝামাঝি ইন্ডাস্ট্রি হতে পারে, এবং হচ্ছে আইটি সেক্টর হতে পারে, এবং বিপিও হতে পারে, যেখানে ছেলেমেয়েরা, মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা যারা নিজের রাজ্যেই তারা দুধে ভাতে থাকবেন, এটা স্বাভাবিক। এটা সরকারের নিশ্চয়ই দৃষ্টিকোণ রয়েছে বলে আমার মনে হয়েছে, বা ভাববেনও তাই। কারণ যদি ভিন রাজ্যে, আমি বলছিলাম যে ভিন রাজ্যের একটা ম্যাসিভ মেথড, যেটা হচ্ছে চলে যাচ্ছেন যে মুর্শিদাবাদ, হাওড়া, বর্ধমান, বিভিন্ন জেলার যারা শ্রমিক, যারা গায়ে গতরে খাটেন, যারা কায়িক শ্রম বলা হয়, তারা ভিন রাজ্যে আছেন। তারা যদি নিজের রাজ্যে যদি আসতে পারেন, শিল্প যদি মাঝারি, সবাইকে সরকারি চাকরি পেতে হবে এরকম ব্যাপারটা। কেউ বলছে না যে বেসন বড়া, কেউ নিশ্চয়ই আপনার আলুর চপ শিল্প হতে পারে না, যেটা তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। এটা কোনো সলিউশন হতে পারে না শিল্পের ক্ষেত্রে। সেই শিল্পকে আরো বেশি সংগঠিত করা, তাকে সংঘবদ্ধ করা, এবং সেখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা, এবং হচ্ছে সেগুলো দেখা। আরেকটা বিষয় হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল এক সময় বামফ্রন্ট জমানাতে, সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা সেটা উঠে গেছে। সেটাকে চালু করার ব্যাপারে ভাবনা চিন্তা সরকারে আছে কিনা, কারণ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে কার্ড, যেটা অনেকেরই স্ল্যাপস হয়ে গেছে, অনেক সে সময় কার্ড সারেন্ডার করলে কিছু টাকা পাওয়া যেত এবং চাকরির কল পাওয়া যেত, সেগুলো উঠে গেছে। সেগুলো, এইসব ধারা মোটামুটি বিলুপ্ত করেছে তৃণমূল কংগ্রেস। যা এখন অর্থাৎ শিল্প এবং কৃষি খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা বেঁচে থাকার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে কথাগুলো নিয়ে বারবার বলতে চাই যে বেঙ্গল থিংস টুডে, দিল্লি থিংস টুমোরো, অনেকদিন আগের কথা, যে কথা রিপিট এখনো করা হয়, প্রতিদিন আমরা কোড ইউজ করি। আমি আবার আরেকটা রেফারেন্সও দিতে পারি, যে ডক্টর বিধানচন্দ্র রায়ের, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, যে দুর্গাপুর উইল বি ফিউচার রুল অফ ইন্ডিয়া। এবং দামোদরের পাড়ে যে সমস্ত শিল্পগুলো গড়ে উঠেছিল, সেগুলো নিয়েও, যেহেতু দুর্গাপুর এবং কল্যাণী এবং তার ভাবনা, তার তৈরি, তার স্বপ্নের জায়গা, তাই দুর্গাপুর উইল বি ফিউচার রুট অফ ইন্ডিয়া, এটা শুভেন্দু করা যায় কিনা। কারণ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো প্রায় বন্ধ, শুধু ডিএসপির অবস্থাটা ভালো এবং ইসকোর অবস্থাটা ভালো। এটা নিয়ে একদিন পরে হবে আলোচনাটা। তো তাই বিধানচন্দ্র রায়ের, প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের যে স্বপ্ন, তা আপনি যদি এটা সাকার করতে পারেন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, দুর্গাপুরের মতো, যেহেতু একটা সময় বলা হতো দুর্গাপুর এবং আসানসোলকে বলা হতো ইস্টার্ন ইকোনমিক জোন বলা হতো, যে পূর্ব ভারতের অর্থনৈতিক অঞ্চল ছিল হচ্ছে দুর্গাপুর, আসানসোল। একদিকে স্টিল, ইস্পাত, স্পঞ্জ, এবং তার সঙ্গে যেটা কয়লা, যেটা আমাদের ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বিগত দশক ধরে
বহন করে এসেছে, সেটাকে নিয়ে ভাবনা চিন্তা আপনারা নিশ্চয়ই করবেন, এটা কেন্দ্র সরকারকে বলবেন আপনারা। আরেকটা হচ্ছে যে উত্তরবঙ্গের দিকে যাই, যেহেতু বিপুল ম্যান্ডেট পেয়েছেন, ম্যান্ডেট পাওয়ার পরে সেখানকার মন্ত্রীও হয়েছে অনেকে, কিন্তু চা শ্রমিকদের যে জীবনের বেঁচে থাকার ক্ষেত্রে যে দরকার রুটি কাপড়া মাকান, যেটার উপর আমরা স্লোগানটাকে বেস করে আজকে স্বাধীনতা এতগুলো বছর পর আমরা অনেক বারবারই কথাটা বলি, রুটি কাপড়া মাকানের প্রশ্ন। তাই তাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা এবং তাদের ছেলে মেয়েদের পঠন পাঠন এবং তারা সুস্বাস্থ্যভাবে থাকা, এবং তার সঙ্গে তাদের মজুরি ঠিকঠাক করে দেওয়া, মালিক পক্ষের সঙ্গে বৈঠক করে, যেগুলো বেসরকারি চা বাগান আছে সেগুলোতে যারা শ্রমিক, হ্যাঁ, তো যেগুলো প্রতিদিন কুড়ি তোলেন, তো এই চা শিল্পটা আমাদেরকে অনেকটা অর্থনীতি উত্তরবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গে বড় ইন্ডাস্ট্রি বলতে গেলে হচ্ছে চা, আর সে অর্থে বড় কিছু ইন্ডাস্ট্রি নেই, সেটা ভাবনা চিন্তা নিশ্চয়ই করবেন। এবং চায়ের যে গুণগত যে বাজার, যেটা এক সময় ছিল, সেটাকে ফিরিয়ে আনতে হবে, স্বমহিমায় ফিরিয়ে আনতে হবে। একটা বিরাট বাজার হচ্ছে যে অন্তত রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ তাহলে রপ্তানি যদি ঠিকঠাক করে হয়, নিশ্চয়ই হয়, আরও বেশি হতে হবে, তাদের প্রোডাকশনের উপরে জোর দিতে হবে, এবং ভালো উন্নত মানের চা, এবং যে সমস্ত বেসরকারি মালিক তাদের সঙ্গে, এবং সরকারি যে সমস্ত চা বাগানগুলো আছে সেগুলোকে এক জায়গাতে বসে একটা শর্ট আউট করে উত্তরবঙ্গে যে সম্ভাবনাময় শিল্পকে, যে চা বাগানকে ঘিরে অনেক ইন্ডাস্ট্রি আছে, বড় বড় হোটেল আছে, এই চা বাগানের যে রপ্তানি, যে গুণগত চায়ের যে বাজার সারা পৃথিবীতে আছে, সেটাকে আরো বেশি সমৃদ্ধ করা, এটাকে আরো বেশি গুণগত জায়গায় পৌঁছে দেওয়া, এবং সরকারের যে বিজনেস পলিসি, যেটা বাণিজ্যের যে নীতি যেটা আছে রাজ্য সরকারের, নিশ্চয়ই সরকার সেটা ভাবা উচিত বলে আমার মনে হয়েছে। তার সঙ্গে যে জঙ্গলমহলে যারা পিছিয়ে পড়া আছেন মানুষজন, তাদের ছেলে মেয়েদের শিক্ষার অগ্রাধিকারের ক্ষেত্রে নিশ্চয়ই আপনি গুরুত্ব দিয়েছেন বা দেবেন। যারা জীবনের অনেকটা সময় পাতা কুড়িয়ে জীবন কেটেছে, শুকনো পাতা তাদের কুড়িয়ে, কখনো গাছের ডাল কখনো কাটতে হয়, কখনো তাদের বিক্রি করতে হয়, এবং সেটা একটা করুণ একটা দশা, যেটা জঙ্গলমহলে, শুভেন্দুবাবু আপনি যেহেতু বহু বছর ধরে জঙ্গলমহলটাকে চেনেন, আর আমিও অনেক বছর, বহু বছর ধরে যাচ্ছি, এই জঙ্গলমহলের দিকে বিনপুর বলছি, আপনি গোপীবল্লভপুর বলছি, এদিকে ঝাড়গ্রাম বলছি, পুরুলিয়া বলছি, বিস্তীর্ণ বাঁকুড়া, তালডাংরা, এই সামগ্রিক অঞ্চলগুলোতে যে বিকেলের দিকে মায়েরা মাথায় করে দেখবেন কাঠ নিয়ে বাড়ি বাড়ি ফেরে, কারণ তাদের বোধ হয় হয়তো জীবনের গ্যাসও জোটেনি, তাই এই ছেলেমেয়েরা হচ্ছে অপুষ্টিতে ভোগে, অনাহারে ভোগে। পিঁপড়ে ডিম তারা খায় না ঠিকই, কিন্তু এদের জীবনের অগ্রগতির ক্ষেত্রে তাদের জন্য সুস্বাস্থ্য ব্যবস্থা করা এবং চিকিৎসক দিয়ে, এবং তার সঙ্গে হচ্ছে যেটা দরকার শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে, যে বিদ্যালয় যদি কমতি হয় সেটাকে বাড়ানোর ব্যাপার আছে, কারণ প্রাইভেট স্কুলে তারা যেতে পারবে না, তার দরকার সরকারি স্কুলগুলোকে, সরকারি স্কুলের অভিমুখের দিকে নিয়ে যেতে হবে, তবেই হচ্ছে একটা সমাজ গঠন জঙ্গলমহলের ক্ষেত্রে হতে পারে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের। আর হচ্ছে এটা ভাবা উচিত, এবং তারা কিভাবে দিন কাটাচ্ছে, তাদের অন্তর্দয় যোজনায় যে চাল তারা রেশন থেকে পান, খুব করুন। এটা পশ্চিমবঙ্গে যে দুটো অর্থনীতি আছে, একটা অর্থনীতি যদি আপনারা দেখেন যে উত্তরবঙ্গের একটা অর্থনীতি, আর একটা যে দক্ষিণবঙ্গের অর্থনীতির মধ্যে জঙ্গলমহলের যে অর্থনীতিটা খুব করুণ এবং খারাপ, এটাকে সার্ভাইভ করতে হবে শুধু আপনাকে, যেহেতু আপনি ওই অঞ্চলে বহু যাতায়াত করেন বলে আপনার অভিজ্ঞতা আছে। আপনি বলেছেন যে আপনি দেখছিলাম যে যেটা বললেন, যে আমার ভালো লেগেছে এটা, কিন্তু এটাতে একটা কথা বলি আপনাকে, যে কারণ হচ্ছে আলোচনাটা তো মানে হচ্ছে সমালোচনা নয়। আপনি বলেছেন নন্দীগ্রাম ও হলদিয়ার মাঝে ব্রিজ তৈরির জন্য 100 কোটি টাকা আপনি বরাদ্দ করেছেন, ভালো, অসুবিধা নেই, কিন্তু যেটা মূল ইস্যু, যেটা যে হলদিয়া বন্দরের নাব্যতা ক্রমশ কমে যাচ্ছে, যেটার জন্য ড্রেজিং খুব গুরুত্বপূর্ণ, যেগুলো ড্রেজিং যদি না করা হয় তাহলে আপনার পোরবন্দরে গিয়ে হচ্ছে যে জাহাজ, পোরবন্দর মাফ করবেন, সেটা হচ্ছে পারাদ্বীপে গিয়ে হচ্ছে বড় জাহাজগুলোকে নোঙর করতে হয়, আর সেখান থেকে আবার ছোট ছোট জাহাজে করে হলদিয়া বন্দরে ঢোকে, তার মানে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাচ্ছে, তার মানে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। সে ক্রুড অয়েল হতে পারে, আয়রন ওর হতে পারে, পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে, বা আরও যে সমস্ত আছে, এবং যেগুলো বিদেশ থেকে আসে। তো এই ড্রেজিং করতে গেলে একটা বিপুল অর্থের প্রয়োজন। আমি জানি যে আপনাদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, যেহেতু 100 কোটি টাকা হলদিয়া ওপরে আপনি নন্দীগ্রামের কথা বলছেন, আপনি যে ব্রিজ তৈরির কথা ভাবছেন, এটা ভালো, কিন্তু তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে, হ্যাঁ, নন্দীগ্রাম ও হলদিয়ার ওপর ব্রিজ তৈরির জন্য 100 কোটি টাকা বরাদ্দ। এই 100 কোটিতে ড্রেজিং হবে না, এটার জন্য কেন্দ্র রাজ্যকে বইতে হবে, এটা বওয়া উচিত, এবং রাজ্য এবং কেন্দ্র যেহেতু ডবল ইঞ্জিনের সরকার, তারা নিশ্চয়ই ড্রেজিংটাকে গুরুত্ব, না হলে হলদিয়ার কিন্তু আগামী দিনে বন্দরকে বাঁচানো যাবে না।
আর বিকল্প কোনো বন্দরের বা আপনি তার সমুদ্র বন্দরের কথা বলেছেন, সেটার জন্য গ্লোবাল টেন্ডার করা উচিত এবং সেটা কতদূর আপনারা এগোতে পারবেন। কারণ আগের সরকার যা করে গেছে সেটাকে আপনাকে নতুন করে রিওপেন করতে হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর হচ্ছে রে, একসময় বামফ্রন্টের জমানায় হলদিয়া পেট্রোকেমিক্যালস যে তৈরি হয়েছিল, মিৎসুবিশি ছিল, অনেক কোম্পানি তৈরি হয়েছিল, যা পরবর্তীকালে তৃণমূলের ট্রেড ইউনিয়নবাজি এবং হচ্ছে জঙ্গিপনায় বহু শিল্প পালিয়ে গেছেন। শিল্পপতিরা কার্যত হলদিয়া থেকে তারা পথ রাস্তা ছেড়ে দিয়েছেন, ফলে হলদিয়ার শিয়ালের ডাক শোনা যায়। শুভেন্দুবাবু, এটা আপনাকে আমি বলছি, এবং যার জন্য হলদিয়া হচ্ছে খুব সুন্দর শহর এবং বন্দর, যেহেতু হলদি নদী রয়েছে এবং বঙ্গোপসাগর দূরে রয়েছে, তো এইটার ব্যাপারে ড্রেজিংটা খুব গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু বন্দরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে। এটা আমি এলাকায় ঘুরে এবং দেখে আমার সাংবাদিকতার ক্ষেত্রে যেটা আমার অভিজ্ঞতা, আমি আপনাকে এটা শেয়ার করলাম, ভেবে দেখবেন একবার। সিঙ্গুরের শিল্প ভাবনা ভালো, কি তার সঙ্গে বিকল্প আরো সিঙ্গুরের মতো শিল্প করা যায় কিনা। প্রচুর জায়গা পড়ে আছে, ল্যান্ড পড়ে আছে, ফাঁকা ল্যান্ড আছে। সেই ল্যান্ডগুলোতে যেগুলো বনজ জমি সম্পদ, সেগুলো দখল হাত না দিয়ে বিকল্প জমি সরকারের অনেক আছে, সেগুলোকে ঠিকঠাক করে অ্যাকুইজিশন করে আপনাদের ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যাকুইজিশন অ্যাক্ট অনুযায়ী সেখানে কোনো শিল্প, মাঝারি শিল্প করা যায় কিনা ভেবে দেখতে পারে। আর শুরুতেই বলেছি আপনাদের সংস্থাগুলো যেগুলো আছে, এগুলো ধুকছে, যেহেতু আপনাদের এখন সরকার রয়েছে ডবল ইঞ্জিন। আরেকটা প্রশ্ন আমার বারবার করে সাংবাদিকতার ক্ষেত্রে, আমি বিভিন্ন সময় সংবাদটা করেছি বলেই বলছি, যেহেতু আমি জেলার মানুষ, সেটা হচ্ছে কাটোয়ার শ্রীখণ্ড তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা হচ্ছে 620 প্লাস 620 মানে 1320 মেগাওয়াট। 600 1200, হ্যাঁ 1300 মানে 620, এদিকে 1240, ঠিক আছে, রবি সামথিং 1240-50 মেগাওয়াটের একটা প্রথম ইউনিট করার কথা ছিল, এবং তার জন্য যে ডবল লাইনে সে ব্যবস্থা করা হয়েছে, যাতে শিল্পাঞ্চল থেকে কয়লা রেকটা এসে দাঁড়াবে মালগাড়িতে। এবং হচ্ছে রে, তার জন্য 10,000 কোটি টাকা সে সময় মৌসাক করেছিল বামফ্রন্ট জমানে 2005-06 সম্ভবত। এবং এনটিপিসি প্রজেক্টের জমি জট ছিল, সেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী জমি দিয়েছিলেন, তারপর থমকে যায় এবং কোনো কিছু হয়নি, শুধু একটি অফিস রয়েছে শ্রীখণ্ডে তাপবিদ্যুৎ কেন্দ্র। তাই আপনাদের যিনি বিধায়ক আছে কৃষ্ণ ঘোষ, নিশ্চয়ই আপনি ইন্টারভেনশন করবেন, এবং শ্রীখণ্ডে তাপবিদ্যুৎ কেন্দ্র হলে কি সুবিধা হতে পারে সেটাও দু একটা লাইন বলে দিই। এক শ্রীখণ্ডে তাপবিদ্যুৎ কেন্দ্র হলে শুধু শ্রীখণ্ডের মানুষ আলোকিত হবে এরকম নয়, বা মঙ্গলকোটে মানুষ আলোকিত হবে এরকম নয়। শ্রীখণ্ডে তাপবিদ্যুৎ কেন্দ্র যদি এনটিপিসি প্রজেক্টকে আপনারা ফেরাতে পারেন, তাহলে আপনার পার্শ্ববর্তী জেলা বীরভূম, পার্শ্ববর্তী জেলা হচ্ছে মুর্শিদাবাদ, পার্শ্ববর্তী জেলা মালদা, পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়, এবং তার সঙ্গে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, যেটা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম পর্যন্ত আমরা বিদ্যুৎটাকে বিক্রি করতে পারবো। আর যদি যেহেতু বিদ্যুৎকে ধরে রাখা যায় না, যেহেতু থার্মাল প্রোডাক্ট, এটাকে জেনারেট করতে দিয়ে পাওয়ার গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ ছাড়তে হয়। এবং তার সঙ্গে যে বিরাট একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, যে সম্ভাবনা ছিল বামফ্রন্ট যেটা করেছিল, অ্যাক্সিলারি ইউনিটগুলো গড়ে উঠবে, বিভিন্ন দোকান, বাজার, পসরা, জীবন জীবিকা এবং ছেলেমেয়েদের চাকরি। এটা একটা বিগ চ্যালেঞ্জ। ভাগীরথীর পাড়ে অনেকটা দূরে অবশ্য শ্রীখণ্ডের, এখন দেখবেন পাঁচিল রয়েছে, ওপরে কাঁটাতার রয়েছে, আর ওখানে গো বিচরণ ক্ষেত্র হয়েছে, আর একটা অফিস শ্রীখণ্ডে রয়েছে। সন্ধে হলে ওখানে শিয়ালও ডাক শোনা যায়। এটার ব্যাপারে মুখ্যমন্ত্রী, আপনাকে আমি একটু মাথায় দিলাম এই ব্যাপারটা। আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ এবং আপনি অনেক সংবাদ রাখেন, আমিও তথ্য পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছি আপনাকে। তো শ্রীখণ্ডের ব্যাপারে আশাবাদী হব নিশ্চয়ই, যেহেতু এই জেলার মানুষ, পূর্ব বর্ধমান। নট অনলি আমার ইন্টারেস্ট, রাজ্যের সার্বিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ উৎপাদন যদি বাড়তে শুরু করে, বিদ্যুৎ দরকার হবে। আর যদি বিদ্যুতের চাহিদা না বাড়ে, তাহলে ধরে নেবো উৎপাদন বা শিল্প সে অর্থে হচ্ছে না। কারণ যে কোনো ইন্ডাস্ট্রির হার্টলাইন হচ্ছে পাওয়ার, গুরুত্বপূর্ণ। সেটা থার্মাল হতে পারে, সেটা হাইড্রো হতে পারে, সেটা ভেবে দেখার সময় এসেছে। যেহেতু আপনারা এসছেন কমিট, আপনাদের আমি দেখেছিলাম চার্জশিটে ছিল, কাটোয়া যখন চার্জশিট ফ্রেম করেছিলেন বিজেপির তরফ থেকে, তখন এই কথাটা ছিল যে শ্রীখণ্ডে তাপবিদ্যুৎ কেন্দ্র আপনারা করতে চান, নতুন করে ভাবনা চিন্তা করতে চান। তাই মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে এটা আমার আবেদন রইল, বামফ্রন্টের হাফ ডান কাজকে ফুল ডান করা যায় কিনা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেননি এটা নিয়ে। 100 একর জমি দিয়ে তিনি অরূপ রায়চৌধুরীকে নিয়ে এসেছিলেন, তৎকালীন এনটিপিসির চেয়ারম্যানকে, আলটিমেট কিছু হয়নি। এবং আরেকটা হচ্ছে যে তার অনেকগুলো পয়েন্ট আছে, ক্ষুদ্র ও গ্রামীণ শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে যে সমস্ত গ্রাম এবং শহরে যে সমস্ত ছোটো ছোটো শিল্প আছে, যেটার উপর বেস করে মানুষের অর্থনীতি অনেকটা গুরুত্বপূর্ণ হয়, লোয়ার এবং আপার মিডল যে ইকোনমির ক্ষেত্রে, এদের লোনের ক্ষেত্রে, ঋণের ক্ষেত্রে ব্যাপক সমস্যা আছে। কারণ রাষ্ট্রায়ত্ত সংস্থা এদের কেউ গ্যারান্টি হতে চান না, গ্যারান্টি দিতে চান না যে লোন শোধ করবে কিনা। এটা খুব একটা বড় প্রবলেম, যেটা আপনারাও একসময় বারবার বলেছেন। যেহেতু আপনাদের ডবল ইঞ্জিন সরকার, তাই
সমবায় ভিত্তিক কোনো লোন তাদের দেওয়া যায় কিনা। আর বহু সমবায় রয়েছে, কৃষি সমবায় রয়েছে, মানে রয়েছে বহু জায়গাতে সমবায় সমিতি রয়েছে, ব্যাংক রয়েছে, যেগুলোর থেকে আয় করে সেখানে এই কৃষকদের এবং এই ক্ষুদ্র মাঝারি যারা শিল্প তাদেরকে যদি এই ঋণটা দেওয়া হয় তাহলে এবং ভালো। আর তার সঙ্গে রাষ্ট্রায়ত্ত সংস্থাও যদি এদেরকে ছোট ছোট ঋণ দেন, ঋণটা আদায় হোক, তার সঙ্গে তাদের যা ট্রান্সপারেন্সির সঙ্গে তাদেরকে ব্যাপারটা দেখা হোক যে ভাগাভাগি না করে। আরেকটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপের উপর জোর দিলে মেয়েরা ও মায়েরা আত্মনির্ভর হবে। মেয়েরা এবং যারা গ্রামের আছে, রিমোট এরিয়ায় থাকে, যারা হয়তো শহর সে অর্থে দেখেনি, তারা হয়তো হাতের কাজ, কাঁথা স্টিচ, হয়তো ঝুড়ি বা বিভিন্ন ধরনের বাঁশি, বিভিন্ন ধরনের দড়িয়া ডোগরা শিল্প এরকম আছে, অনেক প্রচুর আছে, অজস্র বলতে মুখোশ আছে, চড়িদা গ্রাম যেটা আছে, তার সঙ্গে হচ্ছে এটা আপনার পাঁশকুড়া পশ্চিমে আছে যে পট চিত্রকর শিল্পীদের, এদের যদি সেলফ হেল্প গ্রুপ তৈরি করে ঋণের ব্যবস্থা করা হয় তাহলে এরা একটা বিরাটভাবে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। অযোধ্যা পাহাড়ের উপরে জলবিদ্যুৎ যেটা আছে সেটা খুবই অল্প মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়, সেটা অবশ্যই বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল। তারপরে তৃণমূল কংগ্রেসের জমানায় সে অর্থে ডেভেলপমেন্ট হয়নি, যেহেতু অনেকটা উপরে অযোধ্যা পাহাড়। এবং এখানে এই অযোধ্যা পাহাড়ের উপর যেটা সরকারের যে প্রজেক্ট যেটা আছে, তার বিদ্যুৎটাকে যতটা মানে কভার করে তাদের পর্যাপ্ত নয়। যদি এটা বাড়ানো যায় পাওয়ার ক্যাপাসিটিটাকে উৎপাদনের ক্ষেত্রে, তাহলে অযোধ্যা সহ যে সাহেবডি গ্রাম যেগুলো আছে সেগুলো আরও নিচ পর্যন্ত বিদ্যুৎ আসতে পারে। তাতে ওখানে রোজগারপাতি শিল্প, ছোটো ছোটো গ্রামের শিল্প বাগমুন্ডি যেহেতু পাশেই রয়েছে, গড়ে উঠতে পারে। এটা একবার ভেবে দেখবেন, অযোধ্যা পাহাড়ে যে জলবিদ্যুৎ কেন্দ্র আপনাদের যেটা ছোট আকারে আছে সেটাকে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানো যায় কিনা। আর নদী এবং ওর যে খনিজ সম্পদ লুট হচ্ছে, যেটার ব্যাপারে সার্ভিলেন্সে থাকা উচিত সরকারের, এবং সরকারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে রেখে, এসপিকে রেখে এবং এসডিওদের রেখে, বিডিওদের রেখে একটা কমিটি গঠন করা, এবং হচ্ছে গ্রামে এবং বিধায়কদের রেখে, কারণ খনিজ সম্পদ লুট হয়ে যাচ্ছে, নদী থেকে বালি এবং হচ্ছে বনজ সম্পদ থেকে কাঠ চুরি হচ্ছে, যার ফলে সরকার হচ্ছে তার হচ্ছে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে, যেটা আপনি বারবার বলেছেন। এটার ব্যাপারে একটা নির্দিষ্ট কড়া সার্ভিলেন্সে থাকা উচিত বলে আমার মনে হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ওটা উচিত যে নদী এবং নদ ও তার সঙ্গে ভাগীরথী বা গঙ্গা যেটা বললো আমাদের খুব পবিত্র জাতীয় রিভার আমাদের, কি হয়েছে নদী এবং নদ পশ্চিমবঙ্গে যা আছে, আর ভাগীরথী যখন আমাদের কিষানগঞ্জ থেকে ভেঙে আসছে, মানে পাটনা ভাগলপুর থেকে প্রচুর ইন্ডাস্ট্রি ছিল, ছোট বড় মাঝারি আছে আপনার, এদিকে মুর্শিদাবাদ, এদিকে হচ্ছে বীরভূম, এদিকে বর্ধমান, যেগুলো পড়ছে ভাগীরথী পড়ছে, নদী নালা পড়ছে, সমস্ত বজ্র পদার্থগুলো সেগুলো ফেলে দিচ্ছে হচ্ছে এই ওই নদ নদী এবং ভাগীরথী গঙ্গাতে, যার ফলে রিভার পলিউটেড হচ্ছে এবং নানান ধরনের রোগ দেখা দিচ্ছে। এটা নিয়ে একবার দামোদর নদী বাঁচাও নদ বাঁচাও একটা কমিটি গঠন হয়েছিল, সেটা বামেদের সময়ে হয়েছিল। তাই নদ এবং নদী এবং গঙ্গাকে বাঁচাতে গেলে, দূষণমুক্ত করতে গেলে, যে সমস্ত কলকারখানা ভাগীরথীর বা গঙ্গার পারে, হুগলি হোক, পাটশিল বা জুট হোক, এই বড় ইন্ডাস্ট্রি হোক, দামোদর পারে পাওয়ার জেনারেট হোক, বা যেগুলো তাপবিদ্যুৎ কেন্দ্র বা স্টিল যাই হোক না কেন, এই সব যদি বর্জ্য পদার্থ ওখানে ফেলে দেয়, তাহলে যারা পানীয় জল হিসাবে ব্যবহার করে দামোদরকে বা গঙ্গাকে, সেটা কিন্তু এফেক্টেড হতে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে গবাদি পশু। তার সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে আমাদের একটা এগ্রিকালচার বিরাট সেক্টর, কারণ বিষাক্ত জলগুলোকে যখন পাম্পিং করে যখন এগ্রিকালচার ল্যান্ডে ফেলা হবে, তখন কিন্তু শস্যের একটা কিন্তু বিনাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কড়া আইন হওয়া উচিত। এবং প্লাস্টিক বর্জন যখন করছেন, তার সঙ্গে নদী এবং নদ এবং গঙ্গাকে যারা পলিউটেড করছেন, যে সমস্ত সমস্ত সামাজিক সচেতনতার মধ্যে দরকার আছে, সরকারকে সার্ভিলেন্সে রেখে যে যারাই ফেলবে তাদেরকে সিসিটিভি লাগান, প্রত্যেকটি যতটা পয়েন্ট আছে সম্ভব হলে, তাহলে করা ফাইন করুন। যে আমি অনেক ফাইন দেখছি, ফাইনের তালিকা বাড়ছে, সেটা ফাইন করলে আপনাদের একটা ইনকাম হবে, মানুষ ভয় পাবে। একটা জায়গায় রাখুক, স্ট্যাক বোর্ড রাখুক, সেখান থেকে পৌরসভা হোক, গ্রাম পঞ্চায়েত তুলে নিয়ে যাবে। এবং হচ্ছে আরেকটা কলকাতার যেটা প্রবলেম, নট অনলি কলকাতা, এটা যে সারা বাংলারই প্রবলেম, যে ওয়াটার বডিগুলো মোটামুটি ভরাট হয়ে গেছে। এই যে কলকাতায় যে জল জমা নিয়ে বারবার বিতর্ক হয়, আপনারা যখন বিরোধী ছিলেন তখন বলতেন, আসলে কলকাতার পূর্ব দিকটাতে এত ওয়াটার বডি যেগুলো ভরাট হয়ে গেছে, মানে আমি বাসন্তী হাইওয়ের দিকটা বলছি, যার ফলে কি হচ্ছে যে গঙ্গার যে জলের স্তর আছে, যেটা লেয়ার আছে বলা হয় যেটাকে, এবং সেটা হচ্ছে এই নিকাশি জলের সঙ্গে সেটা কিন্তু কনফ্লিক্ট, মানে একটা জায়গা থেকে স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে জলটা বেরোবার কোনো রাস্তা নেই আর। মানে আপনি যদি রুবির দিক থেকে শুরু করেন, বাসন্তী হাইওয়ের পাশে এই সমস্ত ওয়াটার বডিগুলো তৃণমূলের জমানায় বেশি করে বুঝিয়ে দেওয়া হয়েছে, এই ওয়াটার বডিগুলোকে পুনরুদ্ধার করা যায় কিনা, নাহলে কলকাতা কিন্তু ধ্বংস হয়ে যাবে।
কারণ জলের তলায় চলে যেতে পারে। কেন বলছি যে যেহেতু ভাগীরথী গঙ্গার যে স্রোত, তার যে একটা ধারা এবং তার যে একটা প্রবাহ এবং তার সঙ্গে যে নিকাশির যে জল, সেটা যদি এক জায়গায় মার্জ হয়ে যায়, তাহলে আমাদের যে সুস্থ জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে যে জল গুরুত্বপূর্ণ, জল আমাদের জীবন দেয়, সেটা কিন্তু কলকাতায় যারা বসবাস করেন, পানীয় জল হিসেবে ব্যবহার করেন, সে তাদের পক্ষে ক্ষতি হবে। আর শুধু কলকাতা না, সারা রাজ্যের যে সমস্ত জায়গাতে ওয়াটার বডিগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, সেখানে পৌরসভা এবং পঞ্চায়েতগুলোকে আপনারা ব্যবস্থা নিতে বলুন, যতটা উদ্ধার করতে পারবেন। তো অর্ধেক বুঝে গেছে, বড় বড় উঁচু উঁচু ইমারত হয়েছে কিছু টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, এগুলো নজর দেওয়া উচিত। আর একটা পৌর কর এবং হচ্ছে ওপর বিদ্যুৎ আয় বৃদ্ধির একটা জোর দেওয়া উচিত। কারণ পৌরসভার আয় বৃদ্ধির ওপর জোর দিলেই কিন্তু পৌরসভা তার উন্নয়ন, তার ডেভেলপমেন্ট, কর্মসংস্থানের ক্ষেত্রে সুবিধা এবং হচ্ছে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে সে টাকা খরচা করতে পারবে। বহু জায়গায়, বহু পুরসভাতে পৌর কর আদায়ের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ হয়। শুভেন্দুবাবু, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি পৌরসভাটা নিয়ে নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী যিনি আছেন, অগ্নিমিত্রা পল, তিনি দেখবেন অন্তত একটা স্ল্যাব, ঠিকঠাক স্ল্যাব। কারণ দেখেছি যে আহ, উম, মধ্যবর্গ যারা মানুষ, তাদের একটা পৌর কর হয়, দেখেছি, এটা আমার আমার অভিজ্ঞতায় বলছি। আর যারা হায়ার লেভেলে বাস করে, তাদের একটা পৌর কর। হ্যাঁ, এটা হবে না তো, এক দেশে একটাই আইন হবে তো। এবং বহু পৌর কর মানে চেয়ারম্যানরা কি করে, কমিয়ে দেয়, কাটল করে দেয়, বা পরিচিত ছেড়ে দেয়, যার ফলে যে ব্যবসায়িক থেকে, ব্যবসা থেকে যে আমাদের কর আসার কথা, সেটা ক্রমাগত কমেছে, যার ফলে ওন ফান্ডের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এটার উপর নজর দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। আর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যেগুলো আছে, যারা বাড়ি করেন তারা কর দেন, এবং গ্রামের যে করের ব্যবস্থা, সেটার উপরে সার্ভিলেন্স থাকা উচিত। তাহলে কি হবে, গ্রামের যে পঞ্চায়েতগুলোতে একটা ডেভেলপমেন্ট হবে, নির্মল গ্রাম তৈরি হতে পারে। এবং পরিশুদ্ধ পানীয় জল যেটা বলছে, সেটার কিছুটা ইনকাম ওখান থেকে হতে পারে। এগুলো সব ভাবনা চিন্তার মধ্যে করা উচিত। আরেকটা হচ্ছে হেরিটেজ বিল্ডিং, এইটা হেরিটেজ বিল্ডিংগুলো বাঁচানোর ব্যাপারে নিশ্চয়ই আপনার রিফ্লেকশন থাকা উচিত। বহু হেরিটেজ বিল্ডিং সেগুলো বিক্রি হয়ে গেছে প্রমোটারদের হাতে তৃণমূলের জমানায়। আর বহু হেরিটেজ বিল্ডিংকে নষ্ট করেছে বিভিন্নভাবে। তাই হেরিটেজ আমাদের ঐতিহ্য, আমাদের প্রাণ, প্রাণশক্তি, অক্সিজেন আমাদের বাঁচতে সাহায্য করে। আর যা আমরা গর্ব অনুভব করি যে বর্ধমানে বিজয় তোরণ গ্রেট লর্ড কার্জন যখন এসেছিলেন, তখন বর্ধমানে মহারাজা তৈরি করেছিলেন। আমি জাস্ট এক্সাম্পল দিলাম, বর্ধমান রাজবাড়ি। এই হেরিটেজগুলোকে রক্ষণাবেক্ষণ করা এবং তাকে পুনরুদ্ধার করা, অনেক দখল হয়ে আছে, সেগুলোকে কমিটি গঠন করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং এসপিদের মাথায় রেখে করা উচিত বলে আমার মনে হয়েছে। আর এবং হারিয়ে যাওয়া গ্রাম এবং শহরের সভ্যতা এবং শিল্পকে বাঁচানোর জন্য আপনার অর্থমন্ত্রী নিশ্চয়ই ভাবনা চিন্তা করবেন, আপনিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনিও ভাববেন। আর একটা যে শেষ করি, স্বাস্থ্য ব্যবস্থার উপর জোর দেওয়া উচিত। যে ওয়েস্ট বেঙ্গল যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট আছে, সেটা আরো জবরদস্ত করা উচিত। কারণ হচ্ছে স্ট্রিক্ট হওয়া উচিত। অনেকে এটা মানছেন না, নিজের মতো করে করছেন, এটাতে দরকার। সমস্যা হচ্ছে, গজিয়ে উঠছে বিভিন্ন নার্সিংহোমগুলোতে। আর সরকারি হাসপাতাল যেগুলো আছে, সেগুলোর উপর জোর দেওয়া, ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো। এখানেও আপনি ইনফ্রাস্ট্রাকচার বাড়ালে রোগী আসবে। আপনারা সরকার টাকা দিচ্ছেন, আপনারা ওষুধ দিচ্ছেন, ফ্রি দিচ্ছেন, কিন্তু এখানে দালাল রাজ রুখতে হবে, নাহলে বর্ধমান বা যে কোনো, আমি নট অনলি বর্ধমান, সমস্ত সরকারি হাসপাতালে সমস্যা বাড়তে পারে। কারণ হচ্ছে যে বিভিন্ন রক্তচোষা যে সমস্ত নার্সিংহোম ব্যবসাগুলো আছে, তারা এগুলোকে ডিস্টার্ব করছে এবং রোগী ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে। তাই সরকারি স্বাস্থ্য পরিষেবার উপরে অবশ্যই জোর দেওয়া উচিত, কারণ সবার তো সামর্থ্য নেই। এবং যেহেতু আয়ুষ্মান ভারত আপনারা নিয়ে আসছেন, তাই স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে গেলে সরকারি হাসপাতালগুলোকে আরও বেশি সতর্ক থাকা এবং ডাক্তারদের ব্যবহার, এমএসবিপি দায়িত্ব, প্রিন্সিপালের ভূমিকা, নার্সদের ভূমিকা, চতুর্থ গ্রুপ ডি স্টাফেদের ভূমিকা, সবার ভূমিকা পরিষ্কার হওয়া উচিত। এটা আমার মনে হলো। বাকিটা আপনাদের, আমি বাজেট দেখেছি, তাই আপনাদের যদি মনে হয় যে আমি ঠিকঠাক বলছি, তাহলে মতামত দেবেন। আর যদি বলে না আমি ঠিক বলছি না, তাদের মতামত দেবেন। আপনাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে সমালোচনা করার। নমস্কার, আমি নয়ন রায়।